ট্রাম্পকে সরাসরি অস্বীকার করে দিলেন তার নিজের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না, আর ঠিক তার উল্টো কথা বলে বসলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। বললেন ইসরায়েল ছাড়া আমেরিকার অস্তিত্বই থাকত না। এই একটা বক্তব্যেই বোঝা যাচ্ছে হোয়াইট হাউসের ভেতরে একটা বড় ফাটল তৈরি হয়ে গেছে, আর এই ফাটলের মাঝখানেই কিন্তু লুকিয়ে আছে পুরো মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তার আসল উত্তর। আজকের ভিডিওতে দেখাবো কেন এই বিতর্ক শুধু রাজনৈতিক ইগো না, বরং এর পেছনে আছে ইরান, লেবানন আর গোটা অঞ্চলের ভবিষ্যৎ যুদ্ধের হিসাব। গত মঙ্গলবার 16 জুন সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত হেরোডিয়াম জাতীয় উদ্যানে একটি বসতি স্থাপনকারী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নাম ছিল জুডিয়া অ্যান্ড সামারিয়া, ইসরায়েলি হেরিটেজ অ্যান্ড আর্কিওলজি ইন্টারন্যাশনাল কনফারেন্স। উল্লেখ্য, জুডিয়া এবং সামারিয়া হল পশ্চিম তীরের জন্য ইসরায়েল কর্তৃক ব্যবহৃত বাইবেলীয় পরিভাষা। এই সম্মেলনেই ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এমন এক মন্তব্য করেন যা রাতারাতি গোটা বিশ্বের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলে দেয়। ভাবুন তো, একজন মার্কিন রাষ্ট্রদূত যিনি নিজের দেশের প্রেসিডেন্টের নিযুক্ত প্রতিনিধি, তিনি কিনা প্রকাশ্যে প্রেসিডেন্টের কথার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। হাকাবি বলেন, এটা নিঃসন্দেহে আপনাদের ঐতিহ্য, কিন্তু এটা যুক্তরাষ্ট্রেরও ঐতিহ্য। ইসরায়েল ছাড়া, ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার অস্তিত্বই থাকত না। এই ভূমিতে যা ঘটেছিল তার কাছেই আমরা আমাদের অস্তিত্বের জন্য ঋণী। তিনি আরও বলেন, তার ভূমিকা কেবল ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা নয়, বরং যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের গুরুত্ব তুলে ধরাও তার দায়িত্ব। 2025 সালের এপ্রিল থেকে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা হাকাবি এই মন্তব্য করেন এমন এক সময়ে যখন কয়েকদিন আগেই G7 সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র আর আমি ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। এমনকি ট্রাম্প এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়েও কঠিন মন্তব্য করেছিলেন। বলেছিলেন নেতানিয়াহু অত্যন্ত কঠিন একজন মানুষ এবং ইরানের সাথে চুক্তির জন্য ইসরায়েলের যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। ঠিক তার পরপরই একেবারে বিপরীত সুরে কথা বলে বসলেন নিজের রাষ্ট্রদূত। এই ঘটনা প্রথমবার নয়, গত 2 বছরে এটি তৃতীয়বার যখন হাকাবি এমন কোনো মন্তব্য করলেন যা ওয়াশিংটনকে বিব্রত করল। আগেও তিনি বলেছিলেন বাইবেলের জেনেসিস অনুযায়ী ইসরায়েলের পুরো মিডল ইস্ট দখলের অনুমতি আছে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, এটা কি কেবল একজন রাষ্ট্রদূতের ব্যক্তিগত মতবিরোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের ভয়ঙ্কর প্রভাবশালী একটা সিস্টেম? আমেরিকার ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, সংক্ষেপে AIPAC, এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দশকের পর দশক ধরে অত্যন্ত সক্রিয়। তারা নির্বাচনী প্রার্থীদের বিপুল অর্থ অনুদান দেয়, কংগ্রেস সদস্যদের নীতি নির্ধারণে সরাসরি প্রভাব রাখে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান 2 দলেই ইসরায়েলের প্রতি প্রায় শর্তহীন সমর্থন দেখা যায়। মার্কিন মূলধারার রাজনীতিতে ইসরায়েল বিরোধী অবস্থান নেওয়া রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বরাবরই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, আর এই প্রভাবই এখন সরাসরি প্রভাব ফেলছে অঞ্চলের সবচেয়ে স্পর্শকাতর একটা প্রক্রিয়ায়, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা। আর এখানেই লুকিয়ে আছে আসল টানটান উত্তেজনার জায়গা, কারণ এই সমঝোতা স্মারক যা আগামী 19 জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা, তার শর্ত নিয়েই এখন তীব্র বিতর্ক চলছে। গত কয়েক সপ্তাহ ধরে লেবানন সীমান্তে পরিস্থিতি ভয়াবহ রকম উত্তপ্ত। ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে, এমনকি লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি নাবাতিয়ার কাছাকাছি এলাকাতেও তাদের সেনা মোতায়েন আছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি সিকিউরিটি জোন বা সুরক্ষা অঞ্চল গাঢ় লাল রঙে চিহ্নিত করা হয়েছে। এই এলাকা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 6%। ইসরায়েলের দাবি হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে দূরে রাখতে এবং উত্তর ইসরায়েলের জনবসতিকে রকেট হামলার ঝুঁকি থেকে রক্ষা করতেই এই বাফার জোন জরুরি। কিন্তু লেবাননের কর্মকর্তারা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের হিসাবে এই অভিযানে লেবাননে 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, প্রায় 40,000 ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং 2,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই বলে দাবি করা
হচ্ছে হিজবুল্লাহ যোদ্ধা। তবে কতজন বেসামরিক নাগরিক ছিলেন তা স্পষ্ট করা হয়নি। আর এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক তথ্যটা। ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই সীমার বাইরেও হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্র ইরান চুক্তির শর্তে লেবাননের সার্বভৌমত্ব রক্ষার কথা থাকলেও ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা স্বীকার করেছেন 10 কিলোমিটার অঞ্চলে সেনা মোতায়েন রাখার বিষয়ে তারা মার্কিন প্রশাসনের সাথে কঠিন আলোচনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলেছেন সিকিউরিটি নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা তারা ঠিক করেনি। আরও চমকে দেওয়ার মতো বিষয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স যখন নেতানিয়াহুকে লেবাননে সেনা উপস্থিতি কমানোর অনুরোধ করেছিলেন তিনি সেটাও সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আর ইসরায়েলের জাতীয় সুরক্ষা মন্ত্রী ইতামার বেন গভির তো খোলাখুলি বলেই দিয়েছেন ট্রাম্পের চুক্তি আমাদের বাধ্য করে না। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরাকচি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন লেবাননে যে কোনো নতুন ইসরায়েলি হামলা এবং লেবানিজ ভূখণ্ডে তাদের চলমান দখলদারি দুটোই সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে। ইরানের সেনাবাহিনীর দাবি গত 15 জুন থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েল 84টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা পাল্টা দাবি করছেন এই চুক্তিতে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন এই সমঝোতার শর্ত লঙ্ঘিত হলে তার দায় সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর পড়বে, কারণ গ্যারান্টার হিসেবে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তো যুক্তরাষ্ট্রেরই। প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে না পারে তাহলে কি ইরান সরাসরি সামরিক পথে যাবে? সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে ইরান এখনই সরাসরি বড় ধরনের সামরিক হামলায় যাবে না, বরং তারা ধাপে ধাপে কৌশলী সিদ্ধান্ত নেবে। প্রথম ধাপ হতে পারে হরমুজ প্রণালীতে টোল আদায় পুনরায় চালু করা, যা যুদ্ধের সময় স্থগিত রাখা হয়েছিল। দ্বিতীয় ধাপে আসতে পারে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত। আর তৃতীয় ধাপে পরিস্থিতি না বদলালে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এখানেই আসে আরেকটা চমকপ্রদ বিশ্লেষণ। কিছু বিশেষজ্ঞ মনে করছেন ইসরায়েল কৌশলগতভাবেই ইরানের ওপর সরাসরি হামলা না চালিয়ে লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে, কারণ যদি ইরান সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালায় তাহলে পুরো সমঝোতা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে, আর সেই ভাঙনের দায় তখন ইরানের ঘাড়েই পড়বে ইসরায়েলের ওপর না। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আগেই স্পষ্ট করে দিয়েছিলেন দক্ষিণ লেবানন থেকে যুদ্ধ শেষ হওয়ার পরও তাদের সেনা সরবে না। আর নেতানিয়াহু নিজেই বলেছিলেন লেবাননের ভেতরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও গভীর করার নির্দেশ তিনি দিয়েছেন, যাতে একটা সলিড গভীর সিকিউরিটি জোন তৈরি করা যায়। তো বন্ধুরা, একদিকে রাষ্ট্রদূত আর প্রেসিডেন্টের প্রকাশ্য মতবিরোধ, অন্যদিকে লেবানন সীমান্তে নতুন মানচিত্র নিয়ে উত্তেজনা, আর তার মাঝখানে ইরানের সাথে একটা ভঙ্গুর সমঝোতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক দাবার চাল একেবারে চরমে পৌঁছে গেছে। আগামী 19 জুন সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও লেবানন ফ্রন্ট নিয়ে এই মতবিরোধ যদি না মেটে তাহলে পুরো চুক্তিটাই হুমকির মুখে পড়তে পারে। এই কৌশলী আর পাল্টা কৌশলী খেলায় শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, ইসরায়েল কি আসলেই লেবানন থেকে সরে আসবে, নাকি এই উত্তেজনা নতুন কোনো যুদ্ধের দিকে গড়াবে? কমেন্টে জানান আপনার মতামত।